আমাদের হিসাব অনুপাতে আজকে আমাদের প্রথম ক্লাস। যেহেতু গত বুধবার আমাদের ক্লাস ছিল, ক্লাসটা আহ, উদ্বোধনী ক্লাস ছিল, যার জন্য আমরা তেমন কিছু পড়ি নাই। আমরা শুধু আপনাদেরকে আমরা কিভাবে পড়াবো তার একটা ধারণা আমরা দিয়েছিলাম। তা আমরা মাখরাজ শব্দের অর্থ হলো বের হওয়ার স্থান। মাখরাজ শব্দের অর্থ হলো বের হওয়ার স্থান। তার কারণ আমাদের মুখ থেকে অক্ষরগুলো বের হয়, আমাদের মুখের মধ্য থেকে অক্ষরগুলো বের হয়। এই জন্য মুখের যে জায়গা থেকে আরবি বর্ণ হলো উচ্চারণ হয়, বর্ণের সংখ্যা 28টি, কিন্তু আরবি বর্ণ 29টি। তার মধ্যে একটি বর্ণ উচ্চারিত হয় না, যেটা আলিফ। আলিফ কেন উচ্চারিত হয় না? কারণ আমরা গত ক্লাসে বলেছিলাম যে নো সাইন নো সাউন্ড। নো সাইন নো সাউন্ড, আলিফের উপরে কোনো সাইন থাকে না, কিন্তু হামজার উপরে কি থাকে? সাইন থাকে। আলিফের উপরে জবরদের পেশ কোনো কিছু থাকে না, কিন্তু হামজার উপরে জবরদের পেশ থাকে। এই জন্য আমরা বলি যে আরবি বর্ণ 29টি, কিন্তু উচ্চারিত হওয়া বর্ণের সংখ্যা 28টি। তা এই 28টি বর্ণ আমাদের মুখের তিনটা জায়গা থেকে উচ্চারিত হয়। এই তিনটা জায়গা হলো দুই ঠোঁট। দুই ঠোঁট থেকে 4টি অক্ষর উচ্চারিত হয়। জিহ্বা, জিহ্বা থেকে উচ্চারিত হয় 18টি, এবং কণ্ঠনালী থেকে উচ্চারিত হয় 6টি। ঠোঁট বলতে দুই ঠোঁট বোঝানো হয়েছে এখানে। জিহ্বা বলতে জিহ্বার আগা, জিহ্বার গোড়া, জিহ্বার কিনারা। জিহ্বার আগা, জিহ্বার গোড়া, জিহ্বার কিনারা। জিহ্বা বলতে এই সমস্ত জায়গা বোঝানো হয়েছে। আর কণ্ঠনালী, কণ্ঠনালী বলতে কণ্ঠনালীর শুরু, কণ্ঠনালীর মধ্যভাগ, আর হলো কণ্ঠনালীর শেষ ভাগ। শেষ ভাগ। এই তিনটা জায়গা থেকে আমাদের কণ্ঠনালীর 6টি অক্ষর উচ্চারিত হয়। তাহলে টোটাল দেখা যাচ্ছে 18 আর 4 হলো 22, আর কণ্ঠনালীর 6টি দিয়ে মোট 28টি। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা কিন্তু ছোটবেলায় মায়ের মা যেভাবে আমাদেরকে কথা শিখিয়েছেন আমরা ঠিক সেভাবেই বলার চেষ্টা করি। যেমন একজন মানুষ যিনি নোয়াখালী, তিনি নোয়াখালী ভাষায় তার বাচ্চাকে ডেকেছেন। সেও তার বাবা মায়ের কাছ থেকে নোয়াখালীর ভাষা শুনেছে, যার জন্য সে কিন্তু ওইভাবেই প্র্যাকটিস করেছে। ঠিক না? কখনো যেমন বাংলার আরবিতে যেমন মাখরাজ আছে, আরবিতেও কিন্তু বাংলাও কিন্তু মাখরাজ আছে। মাখরাজ মানে কি? বাংলা বর্ণ যেখান থেকে উচ্চারিত হয় মুখের, সেই জায়গাগুলো কিন্তু বাংলা ব্যাকরণের মধ্যে একটা পাঠ আছে। ওই পাঠে কিন্তু এটা আলোচনা হয়। আর ইংরেজিও কিন্তু আপনার একইভাবে ইংরেজি বর্ণেরও উচ্চারণের জায়গা আছে মুখের মধ্যে। তা আলিফ বা যেগুলো আছে আমরাও কিন্তু এইগুলোই আমাদের বাবা মারা যেভাবে আমাদের ছোটবেলা শিখিয়েছিলেন সেভাবে আমরা উচ্চারণ করব, এটা তো এটাই স্বাভাবিক। কিন্তু এই বাবা মায়ের মুখ থেকে যদি আমরা ভুল শুনে থাকি, তাহলে কিন্তু আমরাও ভুল উচ্চারণ করব, এটাই স্বাভাবিক, ঠিক না? এই জন্য আমরা আপনাদের জন্য সঠিক উচ্চারণ যেটা সেটা শেখানোর চেষ্টা করব। এখানে একটা কথা আমি বলে রাখি, গত ক্লাসে মনে বলেছিলাম যে আরবি বর্ণের সাথে বাংলা বর্ণের কিছু মিল আছে। যেমন এখানে আরেকটা জিনিস বলি, আরবি বর্ণ কিন্তু ওই মুখ থেকে দুইভাবে উচ্চারণ হয়। আরবি বর্ণমালা কয়ভাবে উচ্চারণ হয়? দুইভাবে। বুঝতে পেরেছেন? একটা দুইভাবে সাউন্ড হয়, একটা ফনেটিক্যাল সাউন্ড, একটা অ্যালফাবেটিক্যাল সাউন্ড।
অ্যালফাবেটিক্যাল ভাই। সাউন্ড মানে কি? অক্ষরের উচ্চারণ। আর ফনেটিক্যাল সাউন্ড মানে কি? অক্ষরের উপরে জবর জের পেশ দিয়ে যে উচ্চারণ হয়, যে সাউন্ড হয়, সেটা হলো কি, হ্যাঁ, ফনেটিক্যাল সাউন্ড। যেমন আমি যদি এটাকে অ্যালফাবেটিক্যাল সাউন্ড করি, তাহলে এটা কি হবে? মিম। কি হবে? মিম। আর যদি আমি এটাকে অ্যালফাবেটিক্যাল সাউন্ড না করে ফনেটিক্যাল সাউন্ড করি, তাহলে কিন্তু এটাকে আমি মিম বলতে পারবো না। কি বলতে হবে? মিম জবর মা, মিম জের মি, আর হলো মিম পেশ মু। তা মা মি মু, এই যে যে সাউন্ড বের হলো মুখ থেকে জবর জের পেশের কারণে, এটাকে বলা হয় ফনেটিক্যাল সাউন্ড। যেমন বাংলাতে যদি আমি বলি ম, ম, এই মটা কি সাউন্ড বলেন তো? অ্যালফাবেটিক্যাল সাউন্ড, বর্ণের উচ্চারণ। হ্যাঁ, অ্যালফাবেটিক্যাল সাউন্ড বা বর্ণের উচ্চারণ। কিন্তু আমি যখন বলবো ময়কারে মা, তখন কি কি হবে? এটা ফনেটিক্যাল সাউন্ড হবে। কি হবে সেটা? ফনেটিক্যাল সাউন্ড। সঠিক সাউন্ড। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি কিন্তু এইটা প্র্যাকটিস করবেন। কোনটা? মিমের উপরে জবর দিয়ে, মিমের নিচে জের দিয়ে, মিমের উপরে পেশ দিয়ে। এখন দেখেন, আমার যদি বাংলা বর্ণের উচ্চারণ এর সাথে যদি আরবি বর্ণের উচ্চারণ মিলে যায়, তাহলে আমি যেমন বাংলা বর্ণের মাখরাজ শিখিনি, আরবি বর্ণের কি মাখরাজ শিখতে হবে, নাকি আরবি একটা ভিআইপি সাবজেক্ট এই জন্য শিখতে হবে? কোনটা? হ্যাঁ, বলেন। আসলে শিখতে হবে না, আমার উচ্চারণ সঠিক হলেই তো হলো। যেমন আমি যদি বলি মা যাব, ম জবর ময়াকারে মা, তাহলে আরবিতে মা বলবেন কিভাবে বলেন তো? মিম জবর মা। এবার যদি বলি ময় রশ্মি মি, তাহলে আরবিতে মি বলবেন কিভাবে? হুম, মিম জের মি। আমি যদি বলি ময় রস্যু মু, তাহলে আরবিতে মু বলবেন কিভাবে? মিম পেশ মু। এখন বলেন, বাংলায় মামি মু বলতে কি আপনার মাখরাজ শিখা লেগেছিল? লাগেনি। তা মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, এর জন্য কি মাখরাজ শিখতে হবে? শিখতে হবে না। তাহলে আমরা মিমের মাখরাজ আমরা শিখবো না, কিন্তু মনে মনে রাখবো এটা ঠোঁট থেকে উচ্চারিত হয়। ঠিক আছে? তাহলে আমরা বলবো মামি মু। সবাই বলি, সবাই বলি মামি মু, মামিমু। মামি মু। মামিমু। আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমরা চলে যাব পরবর্তী অক্ষর। তার মানে মিমের উচ্চারণ কিন্তু কঠিন না, এবং এর জন্য মাখরাজ শেখারও প্রয়োজন নাই। এরপরে চলে যাব বা। আপনি বলেন, বাংলা, আমি যদি বাংলায় আরবিতে বলি বা জবর বা, তাহলে বাংলায় বা বা। কিভাবে হবে? বলেন। বা বয়কারে, বয়কারে বা। ভয়কার বা। আচ্ছা, আমি যদি বলি বা, বাজের বি, বাংলায় কিভাবে বি হবে? পয়রশ্রীকের বি। বয়সিকার বি। বয়রস্যি বি। আমি যদি বলি বা পেশ বু, বাংলায় কি হবে? বয়রস্যু বয়স্রীকের বু। অশুভ। বু। এখন বলেন, বা। আমি যদি বা। আপনাদেরকে এই স্লাইড বন্ধ করে আমি যদি বলি বা, বা। আপনি কি বুঝতে পারবেন যেটা বাংলায় বা বললাম নাকি আরবিতে বা বললাম? বুঝতে পারবেন? দুটো একই রকম। হ্যাঁ, বা। দুইটা বা। একই রকম। এটা কিন্তু বোঝার উপায় নেই, কারণ দুইটার উচ্চারণ একই। আমার এটা বলার একই। উদ্দেশ্য হলো, আপনি যদি বায়কার বা বয়রসি বি বয়রসু বু পড়তে পারেন, তাহলে তো আপনার বয়ের মাখরাজ বা বায়ের মাখরাজও আপনার জানাটা জরুরি না। আপনার বা বি বু বলতে পারলেই হলো। বা। বিভু। বা বি বু, ঠিক না? এটা কি বলার জন্য কোনো কিছু কষ্ট হয়? কোনো কিছু বেগ পেতে হয় যে না এটা তো অনেক কঠিন উচ্চারণ? হ্যাঁ, জি না। এটা না বাংলা স্যার। অক্ষরের সাথে কিন্তু বাংলা উচ্চারণের সাথে এটার মিল আছে। বুঝতে পেরেছেন? তার মানে আমাদের কিন্তু দুইটা মাখরাজ শেখা হয়ে গেল, দুইটা অক্ষরের মাখরাজ কি কি? মিম এবং বা। বা। তার মানে এই দুইটা অক্ষরের মাখরাজ আমরা এমনিতেই হয়ে বাংলা গেল। অক্ষরের সাথে মিলার কারণে আমরা শিখে ফেলেছি। এবার আমরা আসবো ওয়াও। ওয়াওটা এটা কি সাউন্ড? ওয়াও বললাম, এটা কি সাউন্ড?
হুম, অ্যালফাবেটিক। অ্যালফাবেট। অ্যালফাবেটিক সাউন্ড। আর যদি বলি ওয়াও জবর ওয়া, কি হবে? ফনেটিক সাউন্ড লিখে না? দিয়ে। হ্যাঁ। ফনেটিক্যাল সাউন্ড। হ্যাঁ, হ্যাঁ। ফনেটিক্যাল সাউন্ড। আমরা যদি ফনেটিক্যাল এখন সাউন্ড। বলি ওয়াও জবর ওয়া, তাহলে আমরা অনেক সময় বাচ্চারা কোনো সুসংবাদ শুনলে বা কোনো কিছু আশ্চর্যজনক কিছু দেখলে কি বলে বলেন তো? ওয়া, তাই ওয়াও। বলে না? তাহলে ওয়াও জবর কি হবে? ওয়া। ওয়াও। এখন আপনি যদি বাংলায় বানান করেন ওয়াও জবর ওয়া, তাহলে বাংলা উচ্চারণ কি হবে? ও অন্তস্থ একারে আ, ওয়া। তাই হবে না? ওয়া। জি। এখন ওয়া, এখন বলেন এই ওয়া এই ওয়া কোনো পার্থক্য আছে? না। পার্থক্য নাই। এবার যদি আমি বলি ওয়াও জের উই, ওয়াও জের উই, তাহলে কিন্তু একটু পার্থক্য হয়ে যায়। তবে এটার সাথে আবার ইংরেজির মিল আছে। কিভাবে জানেন? আয়ের অবজেক্ট, আয়ের প্লুরাল কি? আই, উই। 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 এখন বলেন আপনি যখন বলবেন যে আমরা বাড়িতে যাব, হ্যাঁ, উইল গো টু হাউস, ঠিক না? উই উইল গো টু সাধারণভাবে বলছেন, একেবারে ভদ্র ভাষায়। কিন্তু যদি আপনার পরে খুব আপনাকে বারবার সার্চ করা হয়, তুমি কোথায় যাবা, তোমরা কোথায় যাবা, তোমরা বাড়িতে যাবা নাকি সিনেমা হলে যাবা তোমরা, তখন কিন্তু আপনি রাগ করে বলবেন উই, উই মানে আমরা, উই আমরা মানে সিনেমা হলে আমরা যাব। এই যে যে আমরা বলি উই, এখন বলেন ওয়াউজের উই আর ডাব্লু ই ওয়াও। উই, কিছুটা মিল আছে না? আমি 100% মিল বলছি না। তাহলে আমি যদি ওয়াউজের উই বলি, ডাব্লু ই উই বলি, এইটা সঠিক উচ্চারণ হবে? নাকি আমরা যদি বলি ওয়াউজের বি, ওয়াউজের ভি, এটা সঠিক হবে? কোনটা সঠিক হবে? ফৌজির ভি ভুল হবে। ওয়াউজের উইটাই আরে হবে, ভাই, কারণ হজের ওই ওয়াউজের হবে। কখনো বিও হয় না, ওয়াউজের কখনো ভিও হয় না। বুঝতে পেরেছেন? তাহলে আমরা জি। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, বি। ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, কি হবে? ওয়াও পেশ উ। এখন দেখেন এখানে একটু বাংলা একটু পার্থক্য দেখায়। একটা হলো রস্যৌ উ, অথবা অন্তঃস্থয় রস্যু উ। এখন এটা একরকম, আর যদি আমি এই অন্তঃস্থয় যা ফালা রস্যু দিই, তাহলে একটু অন্যরকম উচ্চারণ হয় না? জি, একটু হ্যাঁ, মোটা হয়। একটু উচ্চারণ কিন্তু অন্যরকম হয়। তো এই অন্যরকম উচ্চারণ করতে হবে পেশের ক্ষেত্রে। তাহলে কি বলতে হবে? ওয়াও পেশ ও। উ, ও। ওয়াও পেশ উ। ও। বুঝতে পেরেছেন? উ না, ওয়াও পেশ উ, ও। কি হবে? ওয়াও পেশ উ। উ। তাহলে আমরা এবার বলবো ও। ওয়াও জাবর ওয়া, বলেন সবাই ওয়া, ওয়াও জাবর ওয়াও ওয়া, জবর ওয়াও ওয়া, জবর ওয়া। ওয়াও ওয়া, জের উই, ওয়াও ওয়াও জের জের ই। উই, ই, আল্লাযী ইউওয়াসউইসু, বলেন। ওসিও, আল্লাযী আল্লাযী ইউওয়াসউইসু। ইউওয়াসিসু, ইসু না, ইউওয়াসউইসু, উই, উইসু। ইসু, উইসু, আল্লাযী ইউওয়াসউইসু। আল্লাযী ওয়াসওয়িসু, মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে এবার। আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী ওয়াসওয়িসু, ইউওয়াসউইসু। আল্লাযী ইউওয়াসউইসু। আল্লাযী আল্লাযী ওয়াসওয়িসু। ইউওয়াসউইসু। এখন বলেন আমি যেভাবে বলতে বলেছি সেভাবে আপনি বললেন, এটা সহজ হলো নাকি আমি এভাবে মুখস্থ করব দুই ঠোঁট গোল করুন, তারপর দুটি আলাদা করুন, কোনটা সহজ? এটাই জি, সহজ। এটাই সহজ। হ্যাঁ, এই জন্য আপনি যেভাবে বাংলা ইংরেজি মাখরাজ শেখেননি আলাদাভাবে, আরবিরও আপনাকে মাখরাজ ওইভাবে শিখতে হবে না সবগুলোর। দু একটা অক্ষরের জন্য একটু শিখলে ভালো হবে, সেটা আমরা বলবো কোনটা কোনটা শিখতে হবে। তাহলে আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী আল্লাযী ওয়াসওয়িসু, ইউওয়াসউইসু। আল্লাযী ইউওয়াসউইসু। আল্লাযী আল্লাযী ইউওয়াসউইসু। ওয়াসওয়িসু। মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। দেখেন এখন আর কেউ বিসু বলছে না। এরপরে দেখেন পেশ, ওয়াও পেশ উ, তাহলে আমরা এখন বলবো উজুহু ইয়াউমাইযিন, বলেন। উজুহু ইয়াওমাইযিন, ইয়াউমাইযিন। উজুহু ইয়াউমাইযিন।
وجوه يومئذ উজুহু ইয়াউমাইযি। وجوه يومئذ এখন কেউ যদি বলে উজু উজু, তাহলে কিন্তু এটা হামজা হয়ে গেল, وجوه ঠিক না? উজু উজুহু ইয়াউমাইযিন وجوه يومئذ يومئذ الذي يوسوس الذي يوسوس الذي يوسوس الذي يوسوس الذي يوسوس الذي يوسوس وجوه يومئذ وجوه يومئذ وجوه يومئذ وجوه يومئذ আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমরা চলে যাব নতুন আরেকটা অক্ষর। তাহলে আমরা তিনটা অক্ষরের প্র্যাকটিস করলাম। একটা হচ্ছে মিম, মিম একটা হচ্ছে বা, বা আর একটা হলো ওয়াও। واو এবার ওয়াও আমরা চলে যাব ফা। এখানে লেখা আছে নিচের ঠোঁট উপরের দাঁতের সঙ্গে স্পর্শ করে। আমরা এগুলো পড়বো না। আমরা চলে যাব বাংলায়। এই ফটা বাংলা কোন অক্ষরের সাথে মিলবে? প, ফ, ف ف ফয়ের সাথে। এখন আমি ف যদি বলি ফয়কারে ফা كتير أنقص অথবা ফা জবর ফা, আমি এখন বন্ধ করলাম স্লাইডটা, আপনি কি বুঝতে পারবেন আমি বাংলায় ফা বললাম নাকি আরবি ফা বললাম? বুঝতে পারবেন না, উচ্চারণটা এরকমই। তাহলে আমরা বলবো ফা ফি ফু। ففي في فو ফা ফি ফু। ففي ফাফু فو এখানে মাত করা যাবে না। ফাফিফু, ফাফিফু ফাফিফু, ففي فو ফাফিফু ففي ফাফিফু, فو ফাফিফু ففي فو ফাফিফু। ففي ফাফিফু فو আমরা দেখি যে চারটা অক্ষর প্র্যাকটিস করলাম। প্রথমে আসি আবার মামিমু, মামিমু ماميمو বাবিবু। বাবিবু بابيبو এখন আমাকে বলেন, মামিমু বাবিবু এই ছাড়া কি অন্য কোনো উচ্চারণ হবে? এটার কোনো উচ্চারণই হবে না, ঠিক না? যদি সাকিন দেয়া হয় তাহলে হয়তো বা ধরবে অক্ষর, আরেকটা অক্ষরকেই। এরপরে দেখেন ওয়াউইউ। ওয়া উই وي উ وي হ্যাঁ, يو ইয়ে, তাহলে আল্লাযী ইউওয়াসউইসু। আল্লাযী الذي ইউওয়াসউইসু يوسوس উজুহু ইয়াউমাইযিন وجوه وجوه يومئذ يومئذ ইয়াউমাইযিন يومئذ يومئذ ফাফিফু, ফাফিফু ففيفو ফাফিফু। ফাফিফু ففيفو এই তো মাশাআল্লাহ। এই চারটা অক্ষর কিন্তু ঠোঁট থেকে উচ্চারিত হয়। এই চারটা অক্ষর ঠোঁট থেকে উচ্চারিত হয়। কি কি? মিম, বা, ওয়াও, ফা। অথবা আপনি জবর বা দিয়ে বলতে পারেন ওয়াও মা, ফা বা, ওয়া, ফা। কি বলতে পারেন? মা, বা, ওয়া, ফা, ما با ওয়া, ফা। وافا ঠিক আছে। وافا আবার অথবা বলতে পারেন মি, বি, وافا উই, ফি। বলেন মি, বি, উই, ميبي ফি। وي في ميبي وي উই في ফি হ্যাঁ। মি মি উই তারপর ফি ميبي আচ্ছা, তারপরে বাবিবু, বি, বাবিবু, ওয়াবিউ। আরেকটা হচ্ছে কি? وافا ফাফি ফু, ফাফি ফাফি ফু। فو ফু তাহলে মামিমু, বাবিবু, ওয়াবিউ, ফাফি و ফু। و ويو ففيفو بابيبو ماميمو তাহলে এই চারটা অক্ষর আমরা প্র্যাকটিস করলাম। এই চারটা অক্ষর আমরা প্র্যাকটিস করলাম। বুঝতে পেরেছেন? وي সবাই বুঝেছেন? জি তাহলে এখন বলেন, আপনারা এই অক্ষরগুলো উচ্চারণ করতে পারবেন না? বলেন ইনশাআল্লাহ। إن شاء الله এখন এর জন্য কি আপনাকে মাখরাজ শিখতে হবে? 1 নাম্বার মাখরাজ, হলকের শুরু হইতে হামজা হা, এভাবে শিখতে হবে নাকি? না না ইনশাআল্লাহ না শিখতে হবে না। এরপর আমরা চলে যাব এই অক্ষরটা একটু সাবধান উচ্চারণে, কারণ এই অক্ষর দুইটার সাথে বাংলা বর্ণের খুব বেশি মিল পাওয়া যায় না, 100% মিল পাওয়া যায় না, কিছুটা
ই থেকে যায়, ত্রুটি থেকে যায়। এই জন্য আমি আপনাদের একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিব। সেটা হলো আপ- এই সা, রা এবং জ, এই তিনটা অক্ষর কিন্তু একই জায়গা থেকে উচ্চারিত হয়। সা, সা, সা রা, জ জা, জ, সা, জ জা, জ। জ এখন সেই জায়গাটা কি? সা আপনি দেখেন, রা জ জ এটা হচ্ছে বাংলা যে স আছে না, স, এই জি সর সাথে মিলবে না, তারপরেও একটু মেলানোর ও চেষ্টা করব। সা। সা এখন কি করবেন ভালোভাবে উচ্চারণ করতে হলে? সেটা হলো আপনাকে এই যে জিহ্বার আগা দেখেন, এই যে জিহ্বার আগাটা উপরের সা দাঁতের আগার সাথে টাচ করবে, উপরের দাঁতের আগাকে টাচ সা করবে, এবং জিহ্বার আগার মাথাটা একটু বের হবে, একটু বের হবে। সা তাহলে উচ্চারণটা সঠিক হবে। মানে আপনি যখন সা বলবেন, তখন জিহ্বাটা অটোমেটিক সামনে এগিয়ে দিবেন। কোন জায়গায়? উপরের দাঁতের আগা বরাবর। আগা উপরের বরাবর দাঁতে আগার আগা বরাবর আপনি জিহ্বাটা একটু এগিয়ে দিবেন, দেখবেন এই তিনটা অক্ষর ওকে হয়ে গেছে। আমি কি বোঝাতে পেরেছি? দেখেন, আপনি যখন এটা জি যদি না পারেন, তাহলে আপনি সা কি করবেন জানেন? সা জ আপনি আয়নার সামনে গিয়ে, আয়নার সামনে গিয়ে নিজে জ নিজে দেখবেন যে আমার জিহ্বা দেখা যাচ্ছে কিনা, জিহ্বার আগা, জিহ্বার আর জিহ্বা দেখার সা দরকার নেই, জিহ্বার আগাটা দেখা যাচ্ছে কিনা। তাহলে আমরা বলি তা, জ সা তা, তা, বলেন সা, সা সি, সা সা সিসু, সা সাসিসু, বলেন সাসিসু সাসিসু, সাসিসু সাসিসু, সাসিসু সাসিসু, সাসিসু সাসিসু, সাসিসু সাসিসু। সাসিসু সা হয়ে যাচ্ছে, সা না কিন্তু, সাসিসু। সা সা করলে কিন্তু দন্তস্ব হয়ে গেল। সা না, সা সা, সা, সা সা, সা সাসিসু, সাসিসু সাসিসু। সাসিসু অনেক সময় দেখা যায় না, যে অনেক সময় সা একজন, অনেক মানুষ সা জন্ম থেকে কিন্তু দেখবেন যে সাসিসু দন্তস্বটার উচ্চারণ ছয়ের মতো করে। আছে না এরকম মানুষ? অনেক মানুষ কিন্তু এরকম আছে, সা সাসিসু জন্মের পর থেকে উচ্চারণটা তার দন্তস্বর জায়গায় স হয়ে যায়। যেমন আপনার বাংলাদেশে, বাংলাদেশে দেখবেন যে আপনার চাপাই নবাবগঞ্জ, আবার ইন্ডিয়াতে হাওড়া, হাওড়া এলাকায় যেটা, আমাদের এক স্টুডেন্ট আছে হাওড়াতে বাড়ি। তো উনি কিন্তু দেখলাম যে আপনার দন্তস্বটাকে উচ্চারণ করে চ, ছয়ের মতো, আর ছয়ের উচ্চারণ করে দন্তস্বয়ের মতো। আবার আপনার বাড়ি যদি রাজশাহী, চাপাই নবাবগঞ্জ বা গোদাগাড়ি হয়, তারাও কিন্তু এই কেসটা করে। আপনার বলবে আপনি বলবেন 20, ওরা বলবে 20। বুঝতে পেরেছেন? তা আমরা, আমরা দুইটার কোনোটাই বলবো না। আমরা বলবো হচ্ছে জিহ্বার আগাটা উপরের দাঁতের, উপরের দাঁত কিন্তু উপরের দাঁতের আগায় যুক্ত করব, কিন্তু জিহ্বার আগাটা একটু বের করব যাতে দেখা যায়। কখন আমরা প্র্যাকটিস করব কিভাবে? আয়নার সামনে গিয়ে এই তিনটা অক্ষর প্র্যাকটিস করব আজকে ইনশাল্লাহ। আমরা আবার বলে দিচ্ছি, সা, সি, সু, বলেন। এই তো সুন্দর হয়েছে এবার। সা, সি, সু। এবার হচ্ছে কিন্তু মাশাল্লাহ। সা, সি, সু। এই তো সুন্দর। জা, জি, জু। জুটা পাতলা হবে, পাতলা। জা, জি, জু, একই জায়গা থেকে। সা, সি, সু। এবার দেখেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউ, বলেন কাউসার। সবাই বলি কাউসার, 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 কাউসার। বুঝতে পেরেছেন? কাউসার বলা যাবে না, কাউসার, সার, সা, সা, কাউসার। আচ্ছা, এরপরে দেখেন জাল, ইজা, জা, বলেন ইজা, জা। এখানে দেখেন ইজাটা পাতলা হবে, এই জালটা পাতলা, জিমটা শক্ত।
জিমটা কি হবে? শক্ত। আর জালটা পাতলা। ইজা জা ইজা জা কেউ যদি এরকম বলেন ইজা, ইজা বললে কিন্তু হবে না। ইজা জা ইজা জা ইজা জা জা ইজা জা সাসিসু জাজিজু জাজিজু সাসিসু সানা সাসিসু সাসিসু জাজিজু। এবার দেখেন আরেকটা অক্ষর আছে প্রায় একই জায়গা থেকে, জিজু। এখানে দেখেন জিহ্বাটা কোথায় দেখেছেন? জিহ্বার আগাটা উপরের দাঁতে, কিন্তু উপরের দাঁতের আগার সাথে যুক্ত হচ্ছে। জিহ্বাটা একটু কিন্তু বের হয়ে আছে, মুখের বাইরে না, মুখের মধ্যেই, কিন্তু এই দাঁত থেকে একটু বাড়িয়ে আছে জিহ্বাটা। জিজু। এই তো মাশাআল্লাহ, জিজু 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 জিজু। আবার বলি আমরা, সাসিসু সাসিসু জাজিজু জিজু। অনেক সময় দেখেন আমরা কিন্তু অন্যকে অন্যকে একটু ভাঙানোর জন্য, ভাঙা তো বোঝেন, একজন একভাবে কথা বলে আপনি সেইভাবে কথা বলে তাকে একটু ভেঙাচ্ছেন, তখন যে চেষ্টাটা করেন, তা এই আমার পড়াটা শুনে আমার যেভাবে বলছি এভাবে চেষ্টা করতে করতে দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। রেকর্ডটা শুনবেন, ক্লাসে প্র্যাকটিস করবেন, দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আবার বলি, তাসিসু জাজিজু জজিজু আসসালামু আলাইকুম জজিজু স্যার। জজিজু তাসিসু জাজিজু জজিজু তাসিসু জাজিজু জজিজু। আচ্ছা, আমি একটা গল্প বলি। ছোটবেলায় আমি যখন নানা বাড়ি যেতাম, আমাদের বাড়ি থেকে আমার নানা বাড়ির দূরত্ব হলো 1 কিলোমিটার বা তার থেকে কম, মানে পৌরসভার একই ওয়ার্ডের মধ্যে বাড়ি। এখন আমি যখন যেতাম তখন আমাকে প্রত্যেক বৃহস্পতিবার আমাকে নানা বাড়ি রেখে আসতো বেড়ানোর জন্য, প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে। আবার শুক্রবার বিকালে নিয়ে আসতো আর কি আমার বাবা বা চাচা। তা নানা বাড়ি গেলে আমাকে জিজ্ঞেস করতো, তোরা আচ্ছা কি দিয়ে ভাত খেয়েছো, মামা জিজ্ঞেস করতো আর কি, 4টা মামা আমার। তো আমি নাকি ছোটবেলা বলতাম ছাগল, না বলে বলতাম সাডল। এখন আমাকে কিন্তু মামারা ভেঙাতো, ও তো ছাডলের গোশত খেয়েছে। এখন বলেন, আমার মামা যেভাবে আমাকে ছাডল বলতো, আপনিও কিন্তু ওইভাবে কি বলার চেষ্টা করবেন? সা বলবেন, সা। হ্যাঁ, সা বলেন, সা। সি সু জা জি জু জ জি জু জু না, জু। জু একই জায়গা থেকে, প্রায় একই জায়গা থেকে, জু। আচ্ছা দেখেন, এবার আমরা চলে যাব, এই 3টা অক্ষর ছিল জিহ্বার আগা থেকে উপরের দাঁতের আগার সাথে। এবার আমরা চলে আসি, দেখেন
এখানে কিন্তু আবার সে বাংলার অক্ষরের সাথে মিল পাওয়া যাবে এখানে এসে। যেমন তা, আপনি বাংলায় তা বলবেন তয়কারে তা, আচ্ছা তা তয়রস্যি তি, তি তয়রস্যু তা তু তু। তি এখন আপনি যদি বলেন তা, তু এটাও তা। এটাকে যদি বলেন তি, এটাও তি। এটাকে যদি বলেন তু, তাহলে এটাও তু। ঠিক একইভাবে তা আপনি তি দয়াকারে কি বলেন? দা। তু দয়াকারে দা কি বলেন? তা দা। তি দয়রস্যি তু তি, দি দয়রস্যু দু, দু দু দা দি, দি তা দু তা দি দি তু। দু তা তি তাহলে তু এখন কি আপনাকে আবার এই মুখস্থ করতে হবে? জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সঙ্গে স্পর্শ করবে, এটা মুখস্থ করতে হবে দা নাকি? দি নাকি দু মনে করতে হবে বাংলা তা তা, তি বাংলা দ, তাই মনে দু করতে হবে না? জি তাহলে তাই মনে করলে যদি হয়ে যায় তাহলে তো আমার এত প্রেশানি নাই, ঠিক না? জি তাহলে আমাদের আজকের, আমরা আর আপনাদেরকে প্রেশানিতে ফেলতে চাই না। এই দাল জি পর্যন্ত আমরা প্র্যাকটিস করলাম। তবে আপনারা যদি রেকর্ডটা শুনতে চান, মানে আপনি যে প্র্যাকটিস করলেন, আমি যে বললাম, এগুলো যদি আরেকবার শুনতে পারেন তাহলে ভালো হয় না বেশি? জি জি ওস্তাদ জি এই জন্য আমরা বলেছিলাম যে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে যদি আমরা যুক্ত করি, তাহলে আমরা রেকর্ডটা ওইখানে দিয়ে দিলে আপনারা কিন্তু শুনতে পাবেন ইনশাআল্লাহ। তো এই জন্য যারা যারা এখনো পর্যন্ত আপনারা নাম দেননি, আমার ফোন নাম্বার হচ্ছে 017111 01711 28 28 38 38 12 12 12। 711 2838 তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু আপনি আপনার নামটা বলবেন, আর হচ্ছে বলবেন যে তাজবিদ ক্লাস, এইটুকু বললে আমি আপনাকে ওই গ্রুপে অ্যাড করে নিব ইনশাআল্লাহ। ওই গ্রুপে অ্যাড করলে আপনার যেটা হবে, আজকের ক্লাসটা আপনি আবার শুনতে পেলেন। আবার শুনতে পেলেন। আমাদের এই ক্লাসটা আবার কবে হবে? বুধবার। কবে হবে? বুধবার 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 একই টাইম, বুধবার রাত 8টায়। তা আমার বিশ্বাস যে আপনারা মাত্র কয়েকটা ক্লাসে, 3টা ক্লাসে আমার মনে বিশ্বাস আপনারা মাখরাজটা শিখে ফেলবেন, অক্ষরের মাখরাজগুলো। তারপরে বাকি যে বিষয়গুলো রয়েছে ওইগুলো আপনারা এমনিতে ইনশাল্লাহ সহজেই বুঝতে পারবেন। মাখরাজটাই মেন। আপনি সব কিছু জানেন কিন্তু অক্ষরের উচ্চারণ আপনি জানেন না ভালো, তাহলে কিন্তু আপনার পড়াটা বিশুদ্ধ হবে না। বুঝতে পেরেছেন? তা আমরা আজকে এখানে শেষ করব। আবারও বলছি, নাম্বারটা আপনারা যাদের কাছে নাই তারা একটু লিখে নেন, এবং এই নাম্বারটা আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাকে মেসেজ দিয়ে আপনার নামটা দিবেন। আর যারা ইতিমধ্যে, যাদেরকে আমরা গ্রুপে অ্যাড করেছি, দেখবেন একটা গ্রুপ আছে ফিমেল কোরআন ক্লাস। এই ক্লাসটা শুধুমাত্র মহিলাদের ক্লাস। আমাদের পুরুষ ভাইদের একটা ক্লাস হয় শুক্রবার সন্ধ্যা 6টায়, আর আপনাদের হয় সোমবার বুধবার রাত 8টায়। তা আমরা আশা করি ইনশাল্লাহ আপনারা এই রেকর্ড শুনে আরো বেশি উপকৃত হবেন, এবং আগামী বুধবার ঠিক 8টায় আপনারা ক্লাসে আবারও যুক্ত হবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সহজ করে দিন, সেই দোয়া করি। আমরা শেষ আসসালামু আলাইকুম করছি ওস্তাদ জি। আজকে। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি আসসালামু আলাইকুম। আমার এক ফ্রেন্ড যে